আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে যেমন রচিত ইজিপ্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় ক্যাপিটাল বাজেটিং টেকনিক ষষ্ঠ ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ একটি রিকোয়ারমেন্ট শিখব। রিকোয়ারমেন্টে হলো IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন, অভ্যন্তরীণ আয়ের হার। অভ্যন্তরীণ আয়ের হার হলো এমন একটি হার যে হার দ্বারা সিএপএটিকে ডিসকাউন্ট করে নিট প্রেজেন্ট ভ্যালু তৈরি করলে ফলাফল জিরো আসবে, সেটা হলো IRR। IRR করার জন্য আমাদেরকে অনলি একটি সূত্র ফলো করতে হবে। এই একটা সূত্রের মাধ্যমে আমরা 4টা বেসিসের অঙ্ক শিখতে পারবো। সেক্ষেত্রে সাধারণত প্রশ্নপত্রে 4 বেসিসের অঙ্ক থাকতে পারে। তো আসুন সূত্রটি আগে আমরা দেখে আসি। IRR সমান A প্লাস উপরে C ডিভাইডেড বাই C মাইনাস D ইন্টু B মাইনাস A। এখানে আমরা 4টা লেটার ইউজ করেছি, ABCD। A হলো লোয়ার ডিসকাউন্ট রেট, B হলো হায়ার ডিসকাউন্ট রেট, C হলো নিট প্রেজেন্ট ভ্যালু অফ পজিটিভ এবং D নিট প্রেজেন্ট ভ্যালু অফ নেগেটিভ। এই 4টা মান আমাদের সবসময় প্রয়োজন। এই 4টা মান দিয়েই IRR তৈরি করতে হবে। যদি 4টা মান প্রশ্নে সরাসরি দেওয়া থাকে তাহলে খুব স্বল্প টাইমে আমরা সমাধান করতে পারবো। আবার অনেক সময় মানগুলি দেওয়া থাকবে না, সেগুলো আমাদের বের করে নিতে হবে। কিন্তু আমাদের শুধুমাত্র মনে রাখতে হবে যে এই 4টা মান আমাদের দরকার। তো আসুন আমরা 4টা বেসিসে আমি এই ধরনের অঙ্কগুলো করে দিয়েছি। যে প্রথম অঙ্কটা করে দিয়েছি যে ABCD এই মানগুলো যদি প্রশ্নে দেওয়া থাকে সরাসরি আমরা IRR করতে পারবো, এতে 4 মার্ক আসবে। আর 2 নম্বর দিয়েছি যে CFAT যদি দেওয়া থাকে তাহলে CFAT থাকলে IRR কীভাবে করতে হয়। 3 নম্বর দিয়েছি যে CFAT দেওয়া না থাকলে CFBT অথবা EAT অথবা EBT এই জাতীয় কোনো আইটেম থাকলে প্রথমে CFAT তৈরি করে নিতে হবে, তারপরে আমাদের IRR তৈরি করতে হবে। 4 নম্বর অঙ্কটা দিয়েছি যদি নিট প্রেজেন্ট ভ্যালু আর ডিসকাউন্ট রেট দেওয়া না থাকে তাহলে IRR কীভাবে তৈরি করতে হয়। তো সরাসরি IRR করতে বলা হলো যেখানে কোনো ডিসকাউন্ট রেট দেওয়া নেই। যদি ডিসকাউন্ট রেট সাপ্লাই দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমাদের বিকল্প একটা পদ্ধতির মাধ্যমে IRR করতে হবে। তো এই 4টা অঙ্ক করে আমরা আজকে IRRটা সম্পূর্ণ শিখতে পারবো। যদি আপনি এই 4 নিয়মের 4 বেসিসের অঙ্ক শিখতে পারেন তাহলে যে কোনো অঙ্ক আপনি সলভ করতে পারবেন। ফিগার চেঞ্জ করে দিলেও আপনার কঠিন হবে না, অঙ্ক IRR অবশ্যই পারবেন, কারণ এর বাইরে আর কিছুই নেই। তো আমার বই থেকে আমরা এটা সমাধান করি। প্রথমে আসুন প্রবলেম নম্বর 1, 1 নম্বর প্রবলেমটা আমরা দেখে আসি। প্রশ্নে বলা হচ্ছে দ্য নিট প্রেজেন্ট ভ্যালু অফ এ প্রজেক্ট অ্যাট 10% ইজ 5,000 টাকা। 10%-এ 5,000 টাকা নিট প্রেজেন্ট ভ্যালু হয়েছে, এটা পজিটিভ। অ্যান্ড অ্যাট 13% ইজ 3,000 টাকা নেগেটিভ। এটা হচ্ছে ব্র্যাকেট দেওয়া আছে, এটা নেগেটিভ। 13%-এ নিট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ হয়েছে আর 10%-এ নিট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হয়েছে। তাহলে যে পার্সেন্টেজ দ্বারা নিট প্রেজেন্ট ভ্যালু করলে পজিটিভ হয় সেটা হলো লোয়ার রেট, আর যে পার্সেন্টেজ দ্বারা নিট প্রেজেন্ট ভ্যালু করলে নেগেটিভ হয়ে যায় উত্তর, সেটা হলো হায়ার রেট। আর যে পার্সেন্টেজ দ্বারা নিট প্রেজেন্ট ভ্যালু করলে জিরো হয়ে যায় সেটা হলো IRR। তো আমরা যেহেতু এখানে হায়ার রেট পেয়ে গেছি 13% এবং লোয়ার রেট পেয়ে গেছি 10%। নিট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ সির মান 5,000 টাকা আর নিট প্রেজেন্ট ভ্যালু অফ নেগেটিভ ডির মান 3,000 টাকা। এই 4টা মান যেহেতু প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছে তাহলে আমরা শুধু সূত্র বসাই, সূত্রের মান বসাবো, অ্যান্সার হয়ে যাবে। এখন প্রশ্ন বলা আছে হোয়াট ইজ দ্য IRR অফ দ্য প্রজেক্ট। তো আমরা উত্তরপত্রে চলে যাই। উই নো দ্যাট, আমরা জানি IRR সমান A প্লাস উপরে C ডিভাইডেড বাই C মাইনাস D ইন্টু B মাইনাস A। হেয়ার এখানে A হলো লোয়ার ডিসকাউন্ট রেট, ছোটো রেট হলো 10%, B হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট, বড় রেটটা ছিল 13%। নিট প্রেজেন্ট ভ্যালু অফ পজিটিভ দেওয়া ছিল 5,000 টাকা, নিট প্রেজেন্ট ভ্যালু অফ নেগেটিভ দেওয়া ছিল 3,000 টাকা, মাইনাস 3,000। এবার আমরা সূত্রে মানগুলো বসিয়ে অ্যাপ্লাই করি, ক্যালকুলেশন করে ফলাফল পেয়ে যাচ্ছি 11.875%। এখন যদি আমরা নিট প্রেজেন্ট ভ্যালু এই 11.875 দ্বারা নিট প্রেজেন্ট ভ্যালু করি ক্যাশ ফ্লোকে, তাহলে নিট প্রেজেন্ট ভ্যালুর উত্তর আসবে 0। আশা করি বুঝতে পারছেন। এবার আসলে আমরা 2 নম্বর বেসিসটা দেখে আসি। প্রশ্নপত্রে সরাসরি CFAT দেওয়া থাকতে পারে আর CFATটা সমান অথবা অসমান থাকতে পারে। তাই এখন আসুন
এ কোম্পানি ওয়ান্ট টু ইনভেস্ট ইন এ প্রজেক্ট দ্য ইনিশিয়ালি আউটলে অফ হুইচ ইজ 2 লাখ টাকা। একটা কোম্পানি এখন বিনিয়োগ করতে চাচ্ছে 2 লাখ টাকা, তাহলে ক্যাশ আউট হলো এনসিও 2 লাখ টাকা। দ্য রিলিভেন্ট ক্যাশ ফ্লো অফ দ্য প্রজেক্ট ইজ 80,000 টাকা ফর 4 ইয়ার্স। 4 বছর প্রতি বছরে 80,000 টাকা করে ইনকাম হবে সমান হারে, প্রতি বছরে সমান, প্রতি বছর অসমান হতে পারে, সমান হতে পারে। যাক 80,000 টাকা করে প্রতি বছরে 4,000 টাকা করে আসবে, 4 বার 4 × 32 3,20,000 টাকা এখান থেকে ইনকাম হবে। দ্য ফার্ম কস্ট অফ ক্যাপিটাল 10%, ফার্মের কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 10%। রিকোয়ারমেন্ট বলা হয়েছে ক্যালকুলেট দ্য নিট প্রেজেন্ট ভ্যালু, নিট প্রেজেন্ট ভ্যালু তৈরি করতে হবে। তাহলে নিট প্রেজেন্ট ভ্যালু তৈরি করতে হবে, প্রতি বছরে 80,000 টাকা করে আসবে এরকম 4 বছর। এই 4 বছরের ক্যাশ ফ্লো 1 2 3 4 এই 4টা বছরের ক্যাশ ফ্লোকে আমরা প্রেজেন্ট ভ্যালু করে নেব। তো নিট প্রেজেন্ট ভ্যালু দেখি, টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএটি মাইনাস এনসিও। ক্যাশ ফ্লো কয়টি? 4টি। ক্যাশ ফ্লো 1 2 3 4 ডিসকাউন্ট রেট, তাহলে 1 + i টু দি পাওয়ার n 1 + i টু দি পাওয়ার n মাইনাস এনসিও। দেখুন ক্যাশ ফ্লো ছিল প্রতি বছরের সমান 80,000 80,000 80,000 4 বার লিখলাম। আয়ের মান ছিল 10%, 10% করে আমরা ডিসকাউন্ট করে ব্র্যাকেট দিয়ে এই ক্যাশ ফ্লোকে ডিসকাউন্ট করলাম, প্রথমে প্রেজেন্ট ভ্যালু করলাম। এতে আমাদের এই 4 বছরে ডিসকাউন্টের ফলাফল আসলো 2,53,589 টাকা মাইনাস এনসিও 2 লাখ, ফলাফল পজিটিভ 53,589 টাকা। যে ডিসকাউন্ট দ্বারা নিট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ আসবে সেই ডিসকাউন্টকে বলা হবে লোয়ার ডিসকাউন্ট রেট। তাহলে আমরা এখানে লোয়ার ডিসকাউন্ট রেট পেয়ে গেলাম 10%। এবার আমরা একটা হায়ার ডিসকাউন্ট রেট নেব নেগেটিভ বানানোর জন্য। আইআরআর হবে কিন্তু যে পার্সেন্টেজ দ্বারা নিট প্রেজেন্ট ভ্যালু করলে 0 হয়ে যাবে নিট প্রেজেন্ট ভ্যালু, সেই রেটটাকে আইআরআর বলা হবে। তো আমরা আইআরআর বের করার জন্য 2 নম্বর রিকোয়ারমেন্টে গেলাম। ক্যালকুলেট দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন, আইআরআর বের করতে হবে। তো আইআরআর এর সূত্র আমরা প্রথমে লিখে নেব। উই নো দ্যাট, আমরা জানি আইআরআর সমান এ প্লাস উপরে সি ডিভাইড বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। হেয়ার এখানে এ হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট, বি হায়ার ডিসকাউন্ট রেট, সি নিট প্রেজেন্ট ভ্যালু অফ পজিটিভ এবং ডি হলো নিট প্রেজেন্ট ভ্যালু অফ নেগেটিভ। এখন আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টে নিট প্রেজেন্ট ভ্যালু অফ পজিটিভ পেয়েছি 53,589 টাকা। এটা হলো সির মান, নিট প্রেজেন্ট ভ্যালু অফ পজিটিভ। যে রেট দ্বারা নিট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হয় ওই রেটটাকে বলা হয় লোয়ার ডিসকাউন্ট রেট। তাহলে এর মান লোয়ার ডিসকাউন্ট রেট 10%। আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের হায়ার রেট এটা নিতে হবে এবং নেগেটিভ বানাতে হবে। হায়ার রেট কেন নেব? নিট প্রেজেন্ট ভ্যালু অফ নেগেটিভ বানাতে হবে। তো হায়ার রেট আমরা কখনো আন্দাজে ধরে নিব না, আন্দাজে ধরে নেওয়া ট্রায়াল অ্যান্ড এরর মেথড বলা হয় এটা। তো এইভাবে আন্দাজে ধরে নিলে 2-3 বার ধরা লাগে, অনেক সময় দেখা যাচ্ছে মেলে না, আবার পুনরায় ধরতে হয়। এইসব ধরা ধরে এখন সময় শেষ। এখন হলো আমি আবিষ্কার করে দিয়েছি যে কী হবে হায়ার রেট বা লোয়ার রেট নিতে হয়, সেই সূত্রটা আমরা দেখব। তার আগে আমি এটা লিখে নেব। সিন্স দ্য নিট প্রেজেন্ট ভ্যালু অফ 10% ইজ পজিটিভ, যেহেতু আমাদের 10% নিট প্রেজেন্ট ভ্যালু করে পজিটিভ হয়েছে 10% করে, সো উই শুড টেক এ হায়ার ডিসকাউন্ট রেট। সুতরাং আমাদের উচিত একটা বড় রেট নেওয়া। কিসের জন্য? ফর নেগেটিভ নিট প্রেজেন্ট ভ্যালু, নেগেটিভ বানাতে হবে, নিট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ বানাতে হবে। এখন আসুন, আমরা হায়ার রেট কখনো আন্দাজে ধরে নেব না, আমাদের ধরে নেওয়ার জন্য একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখুন, যেহেতু আমরা হায়ার ডিসকাউন্ট রেট নেব, তো আমরা এটা লিখলাম যে সুতরাং হায়ার ডিসকাউন্ট রেট উইল বি, এটা হবে যে রেটটা দেওয়া আছে এটা তাহলে তো লোয়ার রেট আছে, এই প্রিভিয়াস লোয়ার রেটটা লিখে নিলাম। লোয়ার রেট প্লাস নিট প্রেজেন্ট ভ্যালু অফ লোয়ার রেটের যে পজিটিভটা এসেছে ওইটা লিখলাম, ডিভাইড বাই এনসিও ইন্টু 100/2। এবার আসুন মানটা বসাই। লোয়ার রেট এই মুহূর্তে আছে আমাদের 10%, আর পজিটিভ মান আসছে 53,589 টাকা, ডিভাইড বাই এনসিও হচ্ছে 2 লাখ টাকা। 2 লাখ টাকা খাটায় আমাদের পজিটিভ হয়েছে 53,589 টাকা 5 বছরে, 4 বছরে। এখন এটাকে আমরা 1 টাকায় কত এবং 100 টাকায় কত শতকরায় বের করব, যে 53,589 টাকা যদি 2 লাখে পজিটিভ হয় 1 টাকায় কত আর 100 টাকায় কত, তাতে পার্সেন্টেজ বেরোবে। আর যেহেতু এটা এভারেজ দেওয়া রয়েছে তাই এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 2 দিয়ে ভাগ করে আমরা পেয়েছি 13.40%। আর 13.40 10-এর সাথে যোগ করলাম, যোগ করলে কত আসলো 23.40%। এখন এটাকে সর্বসম অ্যাপ্রক্সিমেট ইকুয়াল করে নেব যাতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়। যদি এভাবেও নেওয়া হয় তাও চলবে, তবে এটা সর্বসম করে নেওয়া ভালো। যেহেতু এখানে হায়ার লিখেছি তাই একটু সর্বসম করার সময় বড় নিতে হবে। তো এখানে রাউন্ড ফিগার করে নিলাম, 23.4কে আমরা 24 ধরে নিলাম, জাস্ট এটা ধরে নিলাম। আমরা অ্যাপ্রক্সিমেট ইকুয়াল চিহ্নটা দিয়ে দেবো, যে 24% ধরে আমরা অঙ্কটা করব। এখন হায়ার পার্সেন্ট
হায়ার হচ্ছে 24% রেট। নাও নিট প্রেজেন্ট ভ্যালু অফ 24%। এখন 24% দিয়ে আমরা আবার নিট প্রেজেন্ট ভ্যালু করি। 4টা 80,000 ক্যাশ ফ্লো 1 2 3 4 সব ডিসকাউন্ট বসাই দিলাম। ডিসকাউন্ট রেটটা 24%। ইয়ার 1 2 3 4 ক্যালকুলেশন করলাম, ব্র্যাকেটের ভিতরে আসলে 1,92,342 টাকা। এখান থেকে আমরা 2 লাখ বাদ দেওয়ার পরে মাইনাস 7,658 টাকা আসলো। এখন নেগেটিভ মান চলে আসছে, ডির মান পেয়ে গেছি। সেক্ষেত্রে এই জন্য পার্সেন্টেজ কখনো এইভাবে আন্দাজে ধরে নেওয়া যাবে না। দেখেছে আগে 10% ছিল, এখন একটু বাড়ায় 12% নিলাম। 12% নিলে কখনোই কিন্তু আপনার নেগেটিভ আসতো না, তখন আবার ধরে নিতে হতো। এই বারবার ট্রায়াল অ্যান্ড এরর, খানজেইন গিটম্যান এনার বলছে ট্রায়াল অ্যান্ড এরর ধরতে থাকো, এক সময় মিলে যাবে না। এইভাবে কতদিন চলবে? এখন আমি সূত্র আবিষ্কার করে দিয়েছি, ডিসকাউন্ট রেট কী হবে আর হায়ার রেট এবং লোয়ার রেট কীভাবে নিতে হয়, এই সূত্র অনুযায়ী আপনারা সবসময় অ্যাপ্লাই করবেন। তো আসুন, আমরা নেগেটিভ পেয়ে গেলাম। এবার যেহেতু 4টে মান পেয়ে গেছি, পুটিং দ্য ভ্যালুস ইন দ্য অ্যাবভ ফর্মুলা, উপরের ফর্মুলা মানগুলো বসিয়ে পাই। আইআরএর সমান লোয়ার রেট 10%, সির মান উপরে 53,589 ডিভাইডেড বাই 53,589 মাইনাস, এবার ব্র্যাকেটের ভিতরে মাইনাস 7,658 ইন্টু 24% মাইনাস 10%। 24 থেকে 10 চলে গেলে 14 থাকে। আর উপরে সির মান থাকলো, নিচেই মাইনাসে মাইনাসে প্লাস 53,589 সাথে 7,658 যোগ করলো 61,247 টাকা আছে। উপরে 53,000কে ভাগ করে 0.875 ইন্টু 14%। 14 সাথে 0.875 গুণ করলে আসে 12.25। 12.2 সাথে 25 সাথে 10 যোগ করলে আসে 22.25। দেখুন, যদি আমরা হায়ার রেট নিয়ে 10%-এর উপরে ধরতাম, 12%, 15%, 20%, এইভাবে কতবার যেতাম, তাহলে আমাদের অ্যাকুরেট চলে আসলো 22%, 22.25%। এখন যদি আমরা পরীক্ষা করতে চাই, আমার বইতে আমি এই বিষয়ে প্রমাণ করে দিয়েছি যে একটা রিকোয়ারমেন্ট বাড়াই দিয়েছি, প্রুফ দ্য আইআরআর সঠিক কিনা। এই 22.25% দ্বারা এখন যদি আমরা নিট প্রেজেন্ট ভ্যালু করি, তাহলে নিট প্রেজেন্ট ভ্যালু ফলাফল 0 আসবে। এটাই আমাদের প্রমাণ। যেমন আমরা এরপরে 3 নম্বর রিকোয়ারমেন্টটা দেখি, সিএফবিটি সংক্রান্ত অঙ্ক। প্রশ্নপত্রে সিএফবিটি থাকতে পারে, ইবিটি থাকতে পারে, ইএটিও থাকতে পারে, কিন্তু আমাদের আইআরআর করার পূর্বে শর্ত হলো যে অবশ্যই সিএফএটি বানাতে হবে। তো সিএফএটি বানাই নেওয়ার পরে তারপরে আমাদের অঙ্ক শুরু করতে হবে, এজন্য ওয়ার্কিং করা লাগবে। তো এই অঙ্কটা বলা আছে, এ কোম্পানি ইজ কনসিডারিং অ্যান ইনভেস্টমেন্ট প্রপোজাল হুইচ রিকোয়ার্স অ্যান ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো 1 লাখ টাকা। দেখো, ইনভেস্টমেন্ট উইল হ্যাভ এ লাইফ অফ 5 years, 5 বছর। দ্য প্রজেক্ট উইল হ্যাভ নো স্যালভেজ ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইফ। প্রজেক্টের আয়ুষ্কাল শেষে কোনো স্যালভেজ ভ্যালু থাকবে না। এটা ডিপ্রিসিয়েশন করার সময় এই কাজটা লাগবে, এটা 0 হবে স্যালভেজ ভ্যালু। দ্য কোম্পানিজ ইউজ দ্য স্ট্রেট লাইন মেথড অফ ডিপ্রিসিয়েশন, অবশ্যই ধার্য করে থাকে সরলরেখী পদ্ধতিতে কোম্পানি। দ্য কোম্পানি ট্যাক্স রেট 40%। দ্য এস্টিমেটেড ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স অ্যাজ ফলো, নিচে দেওয়া হলো ক্যাশ ফ্লো এখানে বিফোর ট্যাক্সে 50,000, 40,000, 45,000, 50,000 এবং 40,000 5 বছর দেওয়া হয়েছে। এখন এই যে বিফোর ট্যাক্স ক্যাশ ফ্লো আমাদের যে সিএফবিটি দেওয়া আছে, এটা এখন আমাদের সিএফএটি বানাতে হবে। রিকোয়ারমেন্টে বলছে দ্য ফার্ম কস্ট অফ ক্যাপিটাল 10%, ক্যালকুলেট দ্য নেট প্রেজেন্ট ভ্যালু, ক্যালকুলেট দ্য আইআরআর। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু এবং আইআরআর করতে গেলে অবশ্যই সিএফএটি করা লাগবে। এই জন্য আমরা প্রথমে ওয়ার্কিং করে নেব দুটো। আর সিএফবিটি থেকে সিএফএটি কীভাবে করতে হয়, আবার কীভাবে চিনতে হয়, এই বিষয়গুলো আমি এর আগে আলোচনা করেছি, আমার বইতে হেল্পলাইন টিপস লাইনে এখানে লিখে দিয়েছি। তো আসুন, ডিপ্রিসিয়েশনের আমরা জানি স্ট্রেট লাইন মেথড অনুযায়ী কস্ট অফ মেশিন মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইড বাই অ্যাসেট লাইফ। কস্ট অফ মেশিন 1 লাখ টাকা, স্যালভেজ ভ্যালু 0 ভাগ 5 বছর, তাতে আসে 20,000 টাকা পার ইয়ার। ক্যালকুলেশনের চার্ট অফ সিএফএটি। সিএফএটি 7 কলাম বিশিষ্ট। এই সিএফএটিটা আমাদের কিন্তু ওয়ার্কিং, এখানে কোনো রিকোয়ারমেন্ট হবে না। আর প্রেজেন্ট ভ্যালু, নিট প্রেজেন্ট ভ্যালু বা আইআরআর করার সময় কখনো আপনারা শক ইউজ করবেন না। শক করা একটা ঝামেলার কাজ এবং সেকালে নিয়ম, কারণ নিট প্রেজেন্ট ভ্যালু আইআরআর এর নিজস্ব সূত্র আছে, সূত্রের মাধ্যমে অবশ্যই অঙ্কটা করতে হবে। এই জন্য সিএফএটি করার জন্য আমরা অবশ্যই ওয়ার্কিং করতে পারি, এই শকটা করতে পারি। সেই হিসেবে আমরা লিখলাম এখানে প্রথমে ইয়ার 5টি সিএফবিটি আছে 5 বছরের, 50,000, 40,000, 45,000, 50,000 এবং 40,000। ডিপ্রিসিয়েশন প্রতি বছরের সমান স্ট্রেট লাইন অনুযায়ী 20,000 টাকা। এখন সিএফবিটি থেকে ডিপ্রিসিয়েশন সরাই দিতে হবে, বাদ দিতে হবে, বাদ দিয়ে ইবিটি বের করতে হবে। তো ইবিটি কীভাবে বের হবে? 50,000 থেকে 20,000 বাদ দিলে 30,000, 40,000 থেকে 20,000 বাদ দিলে 20,000 থাকে, 45 থেকে 20 বাদ দিলে 25 থাকে, 50 থেকে 20,000 বাদ দিলে 30,000 টাকা থাকে, আর 40,000 থেকে 20,000 বাদ দিলে 20,000 টাকা থাকে। এটা বলে আর্নিং বিফোর ট্যাক্স, ইবিটি। অবশ্যই ওয়ার্কিং উপরে লিখে দিয়েছি, কলাম নাম্বার 2 থেকে 3 নম্বর কলাম মাইনাস করলে 4 নম্বর কলাম হবে। এবার আসুন, ইবিটির উপরে ট্যাক্স ধার্য করতে হয় কত পার্সেন্ট? 40% বলা আছে। এই ট্যাক্সটা সঠিকভাবে নির্ণয় করার জন্যই মূলত আমরা ইবিটি বের করেছি।
ডিপ্রিসিয়েশন মাইনাস করেছি। তাহলে 30,000-এর উপরে 40% 12,000 টাকা, এরপরে 20,000-এর উপরে 40% গুণ করলে হয় 8,000 টাকা। এরপরে আসুন 25,000-এর উপরে 40% 10,000 টাকা, 30,000-এর উপরে 40% 12,000 টাকা, 20,000-এর উপরে 40% 8,000 টাকা। এখন ট্যাক্স বাদ দিলে ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি হয়, অর্থাৎ 6 নম্বর কলামটা হবে 4 নম্বর থেকে 5 নম্বর কলাম বাদ দিলে 30,000 থেকে 12,000 বাদ দিলে কত হয় 18,000 থেকে, 20 থেকে 8 বাদ দিলে 12,000 থাকে, 25,000 থেকে 10,000 বাদ দিলে 15,000 টাকা থাকে, 30,000 থেকে 12,000 বাদ দিলে 18,000 টাকা থাকে, 20,000 থেকে 8,000 বাদ দিলে 12,000 টাকা থাকে। এটা হলো আর্নিং আফটার ট্যাক্স ইএটি। এবারে যে রেট অফ রিটার্ন করার সময় ইএটি লাগে, আর নেট প্রেজেন্ট ভ্যালু এবং আইআরআর করার সময় সিএফএটি লাগবে। এখন আমরা সিএফএটি কীভাবে পাবো? সিতে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। ইএটির সাথে এখন ওই ডিপ্রিসিয়েশন যে অনগদ খরচ, ওইটা তো আমাদের খরচ হয়নি, অনগদ খরচ যেহেতু, তো ওইটা এখন যোগ করতে হবে। তাহলে ডিপ্রিসিয়েশন প্রতি বছরে 20,000 টাকা ছিল, এখন 18,000-এর সাথে 20 যোগ করলে কত হয় 38,000 হয়। এটা কীভাবে যোগ করলাম? 6 নম্বর কলামের সাথে 3 নম্বর কলাম যোগ করলাম। 3 নম্বর কলামে প্রতি বছরে অবস্থায় 20,000 টাকা, তাহলে 20,000 যোগ 18,000 কত হলো 38,000, 20,000 যোগ 12,000 32,000, 20,000 যোগ 15,000 35,000, 20,000 যোগ 18,000 তাহলে 38,000, 20,000 যোগ 12,000 32,000। এই যে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স সিএফএটি হয়েছে, এটাই এবার আমাদের ব্যবহারযোগ্য হয়েছে, এটা দিয়ে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু করতে পারবো, এই টাকা দিয়ে আমাদের আইআরআর করতে হবে। তো আসুন এবার রিকোয়ারমেন্ট 1, ক্যালকুলেশন অফ নেট প্রেজেন্ট ভ্যালু। অনুদান আমরা জানি নেট প্রেজেন্ট ভ্যালুর সূত্র টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএটি মাইনাস এনসিও, আমরা এর আগের ক্লাসে এটা শিখেছি। তো ক্যাশ ফ্লো কয়টা ছিল? 5টা বছরে 5টা ছিল। ক্যাশ ফ্লো 1 2 3 4 5 ডিভাইড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন, 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এন এর মান 1 2 3 4 5 পর্যন্ত আছে। ক্যাশ মাইনাস নেট ক্যাশ আউটফ্লো এনসিও, মানগুলো বসে পাই প্রথম বছরে 38,000, দ্বিতীয় বছরে 32,000, তৃতীয় বছরে 35,000, তারপরে 38,000, লাস্টে 32,000 ডিভাইড বাই 1 প্লাস আই। আয়ের মান কস্ট অফ ক্যাপিটাল দেওয়া রয়েছে 10%, সকলের ঘরে আমরা 10% বসে দিলাম আয়ের মান, উপরে পাওয়ার 1 2 3 4 5। এবার আমরা নিচের ক্লাসটা এই করে 1.10 1.10 1.10 এই পাওয়ারগুলো থাকলো, পাওয়ারগুলো এবার অ্যাপ্লাই করলাম। 38,000-কে ডিসকাউন্ট করার পরে আসছে 34,545, 26,446, এইভাবে 5টা বছরের ব্র্যাকেট দিয়ে রাখা হলো। এই 5টা যোগ করেছে 1,33,111 টাকা। এখান থেকে আমরা মাইনাস করলাম 1 লাখ টাকা, থাকলো 33,111 টাকা। এটা পজিটিভ। তো নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, যাই হোক পজিটিভ হয়েছে। যে রেট দ্বারা ডিসকাউন্ট করে নেট প্রেজেন্ট ভ্যালু করার পরে পজিটিভ হয়, ওই রেটকে আমরা বলি লোয়ার রেট। তাহলে আমাদের আইআরআর করার সময় এইগুলো লাগবে। 2 নম্বর রিকোয়ারমেন্টে কি চাওয়া হয়েছিল? আইআরআর চাওয়া হয়েছিল, ক্যালকুলেট দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন। সেক্ষেত্রে দেখুন আইআরআর করতে গেলে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু তো আগে করা লাগে, এই জন্য আমরা নেট প্রেজেন্ট ভ্যালু শিখে নিলাম। এখানে আমরা যেহেতু নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ পেয়েছি, তো আমরা এটা আইআরআর করার সময় এটা প্রথমে সূত্র লিখবো। অন্য দ্যাট আমরা জানি আইআরআর সূত্র একটাই, এ প্লাস উপরে সি বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। এই যে 4টা লেটার, প্রথমে এ মানে লোয়ার ডিসকাউন্টেড, বি হচ্ছে হায়ার ডিসকাউন্টেড, সি হলো নেট প্রেজেন্ট ভ্যালু অফ পজিটিভ, ডি হলো নেট প্রেজেন্ট ভ্যালু অফ নেগেটিভ। এখন কিছুক্ষণ আগে আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টে দেখলাম নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হয়েছে, তাহলে কিসের মান? এটা সির মান। আর সির মান যদি বের হয় তাহলে অবশ্যই সেই ডিসকাউন্ট রেটটা হলো লোয়ার রেট, পজিটিভ হলে লোয়ার রেট, সেই ডিসকাউন্ট রেটটা হলো 10% এর মান। তাই 2টা মান আমরা পেয়ে গেছি 4টার ভিতরে, আর 2টা এখন আমাদের প্রয়োজন, এটা বের করে নিতে হবে। তাহলে হায়ার রেটেরটা আমাদের দরকার, কেন দরকার? নেগেটিভ বানানোর জন্য। তাই ইংলিশে আমাদের লিখতে হবে সিন্স দ্য নেট প্রেজেন্ট ভ্যালু অফ 10% ইজ পজিটিভ, সো উই শুড টেক এ হায়ার ডিসকাউন্ট রেট ফর নেগেটিভ নেট প্রেজেন্ট ভ্যালু। আশা করি বুঝতে পারছেন সেন্টেন্সটা। তাহলে নেগেটিভ বানাতে হবে, এই জন্য আমাদের হায়ার ডিসকাউন্ট রেট নিতে হবে। এখন হায়ার ডিসকাউন্ট রেট আন্দাজে ধরা যাবে না, তাই তার জন্য আমি একটা সূত্র লিখে দিয়েছি যে হায়ার ডিসকাউন্ট রেট কীভাবে নিতে হয়। এই সূত্রের মাধ্যমে আপনি হায়ার ডিসকাউন্ট রেট, লোয়ার ডিসকাউন্ট রেট দুটোই বের করতে পারবেন। তাহলে আমরা হায়ার ডিসকাউন্ট রেট উইল বি হবে, এটা সূত্র লিখলাম যে বিগত যে লোয়ার ডিসকাউন্ট রেট আছে ওইটা লিখলাম এলডিআর লোয়ার ডিসকাউন্ট রেট, ব্র্যাকেটের ভিতরে নেট প্রেজেন্ট ভ্যালু অফ লোয়ার, অর্থাৎ এটা পজিটিভ যেটা আসছে 33,133 টাকা 111 টাকা, দেখবে এনসিও কত ছিল 1 লাখ টাকা, ইন্টু 100 ভাগ 2, এই সূত্র। এখন আমরা মানগুলো বসালাম, লোয়ার ডিসকাউন্ট রেট 10%, পজিটিভ ফিগার আসছে 33,133 টাকা, আর এনসিও হচ্ছে 1 লাখ টাকা। তো 1 লাখ টাকায় যদি পজিটিভ 33,111 টাকা হয়, 1 টাকায় কত আর 100 টাকায় কত, এটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। তাই পার্সেন্টেজ করলাম 16.56% আসে, 10 এর সাথে যোগ করলে 26.56, সর্বসম অ্যাপ্রক্সিমেট ইকুয়াল, এটা আমরা 27% বলতে পারি। তাহলে আমাদের হায়ার রেট হলো 27%। এখন আমাদের এই হায়ার রেট দ্বারা নেট প্রেজেন্ট ভ্যালু করলে নেগেটিভ হয়ে যাবে মানটা। নাও নেট প্রেজেন্ট ভ্যালু অফ 27%, তো 7% অনুযায়ী এবার আমরা নেট প্রেজেন্ট ভ্যালু নামলাম। ক্যাশ ফ্লো 5টা ক্যাশ ফ্লো লিখলাম, নিচেই 1 প্লাস আই, আয়ের মান সব 27% লিখে
ক্যালকুলেশন করলাম, দেখি যে আমাদের মান আসছে 91,141 টাকা। সেখান থেকে 1 লাখ বাদ দিলাম, থাকলো -8,859 টাকা। এই যে নেগেটিভ মান আসছে, রেটটা তো হায়ার রেট, তো নেগেটিভ মানটা এখন ডির মান বসিয়ে দিলাম। এখন আসুন লোয়ার ডিসকাউন্ট রেট, হায়ার ডিসকাউন্ট রেট, নিট প্রেজেন্ট ভ্যালু অফ পজিটিভ, নিট প্রেজেন্ট ভ্যালু অফ নেগেটিভ, এই 4টা মান তো আমরা পেয়ে গেছি। পুটিং দ্য ভ্যালুস ইন দ্য অ্যাবভ ফর্মুলা, এখন উপরের ফর্মুলায় মানটা বসিয়ে পাই। সেক্ষেত্রে আইআরআর হচ্ছে আমাদের শুধুমাত্র এইটুক, কিন্তু এগুলো আমাদের বাড়তি কাজ করা লাগলো ওই 4টা মান বের করার জন্য। যদি 4টা মান সরাসরি দেওয়া থাকে তাহলে আমাদের এই বাড়তি কাজগুলো করা লাগে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আইআরআর। তো এখন আমরা আইআরআর দেখলাম কত, 23.413%। এই মানগুলো তো আমরা বসায় ক্যালকুলেশন করতে পারবেন। প্রথমে আমরা এর মান বসালাম, এরপরে উপরে সি, নিচে সি মাইনাস ডি, ডির মান বসালাম মাইনাস, তো মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে গেল। আর এদিকে বি মাইনাস এ, বির মান 27 থেকে 10 বাদ দিলে 17 থাকে। ক্যালকুলেশন করলাম, এতে আসে 10, আর এই 13.413% যোগ করলে হয় 23.413%। এখন যদি আমরা নিট প্রেজেন্ট ভ্যালু করতে চাই এই 23.413% দিয়ে, তাহলে নিট প্রেজেন্ট ভ্যালু ফলাফল আসবে 0, অর্থাৎ এটাই হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন। এখন আসুন 4 নম্বর অঙ্ক। 4 নম্বর বেসিসটা হলো, অনেক সময় প্রশ্নপত্রে আইআরআর করতে বলা হয় কিন্তু ডিসকাউন্ট রেট দেওয়া থাকে না, তখন ছাত্ররা কনফিউশনে পড়ে যে ডিসকাউন্ট রেট নেই, তাহলে আমরা কীভাবে করবো আইআরআর। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখুন কীভাবে করতে হয়। প্রশ্নটা পড়ি। দ্য প্রজেক্ট ইনভলভস অ্যান ইনভেস্টমেন্ট অফ 1,50,000 টাকা। এই প্রজেক্ট বিনিয়োগ করবে 1,50,000 টাকা। ক্যাশ ফ্লো অফ দ্য প্রজেক্ট আর অ্যাজ ফলো, নিচে দেওয়া হলো 5 বছরের ক্যাশ ফ্লো 80, 40, 45 এবং 20,000 এবং 15,000। এই ক্যাশ ফ্লোটা সিএফবিটি নাকি সিএফবিটি, এটা বোঝার উপায় কি? প্রশ্নপত্রে যদি ক্যাশ ফ্লো লেখা থাকে শুধু, সেটা সিএফবিটি অথবা সিএফবিটি না বুঝতে পারলে খেয়াল করতে হবে ট্যাক্স রেট আছে কিনা। পুলিশের ট্যাক্স রেট থাকলে আমরা মনে করব যে এটা সিএফবিটি, আমাদের সিএফএটি বানাতে হবে। আর যেহেতু ট্যাক্স রেট নেই তাহলে এটা সিএফএটি করা আছে। কম্পিউট দ্য আইআরআর, শুধুমাত্র বলছে আইআরআর করো। ইন্টারনাল রেট অফ রিটার্ন, প্রকৃতপক্ষে আয়ের হার কত? তো আয়ের হার হলো সেই হার যে হার দ্বারা নিট প্রেজেন্ট ভ্যালু করলে 0 হয়ে যায়, কিন্তু সেই হারটা তো আমরা জানি না। এখন এর বিকল্প পদ্ধতি আছে। প্রথমে পেব্যাক রেসিপ্রোকাল করে নিতে হবে, আমরা 1 নম্বর ক্লাসে এটা শিখেছিলাম। তো আসুন ইন্টারনাল রেট অফ রিটার্ন আইআরআর, আমরা প্রথমে সূত্র লিখবো। আইআরআর এর সূত্র এ বি সি ডি, এই 4টা লেটার দিয়ে এ প্লাস সি বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ, এটা আমরা মুখস্থ করে ফেলেছি সূত্রটি। এই 4টা হেয়ারে লিখে নিলাম, নিয়ে এখানে প্রশ্নে একটু নোট দিয়ে দিলাম। যখন প্রশ্নপত্রে ডিসকাউন্ট রেট দেওয়া না থাকবে তখন প্রথমে পেব্যাক রেসিপ্রোকাল করে নিতে হবে, পিবিআর, পেব্যাক রেসিপ্রোকাল, পারস্পরিক আয়ের হার নির্ণয় করতে হবে। তো আসুন তাহলে আমাদের প্রথমে পেব্যাক রেসিপ্রোকাল করছি। ফার্স্ট উই ফাইন্ড আউট দ্য পেব্যাক রেসিপ্রোকাল। রেসিপ্রোকালের সূত্র হলো এভারেজ সিএফএটি ডিভাইড বাই এনসিও ইন্টু 100, এটাই হলো মূল সূত্র। এভারেজ হচ্ছে টোটাল মানগুলো যোগ করে ভাগ করা। কয়টা মান আছে? 5টা, 80, 40, 45, 20, 15। এগুলো 80,000, 40,000, 45,000, 20,000, 15,000 যোগ করে 5 দিয়ে ভাগ করলে এভারেজ সিএফএটি হবে। ডিভাইড বাই এনসিও 1.5 লক্ষ দেওয়া আছে। তো এবারে সিএফএটি 2 লক্ষ টাকাকে 5 দিয়ে ভাগ করলে হলো 40,000, 40,000কে 1.5 লক্ষ দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে হলো 26.67। এটাকে আমরা সর্বসম 27% করে ফেললাম। এবার আসুন এই ডিসকাউন্টটা, এই রেটটা আসছে 5 বছরের, 5 বছরের আয়, এটাকে এভারেজ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 27%কে আমরা 2 দিয়ে ভাগ করে নিলাম, তাহলে আসলো 13.50। এটাকে একটু সর্বসম করে নিয়ে রাউন্ড করে নেওয়া ভালো, অথবা এমনি 13.5 দিয়ে করলেও হবে, চলবে, সমস্যা নেই। তো আমরা সর্বসম করে উপরে যেহেতু 0.5 আসছে তাই আমরা এখানে 14% করে নিলাম। এবার আসে নাও নিট প্রেজেন্ট ভ্যালু অফ 14%। এই 14% দিয়ে আমরা প্রথমে নিট প্রেজেন্ট ভ্যালু করবো আইআরআর করার উদ্দেশ্যে, কারণ আমাদের লাগবে একটা লোয়ার রেট। কোনটা লোয়ার রেট এটা আমরা জানি না, এটা বের করবো। তারপরে লাগবে হায়ার রেট, তারপরে নিট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ, তারপরে লাগবে নেগেটিভ। এই জন্য আমাদেরকে এই লোয়ার রেট, নিট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ, নেগেটিভ বের করার জন্য অবশ্যই নিট প্রেজেন্ট ভ্যালু করা লাগবে। নিট প্রেজেন্ট ভ্যালু করার জন্য আমরা এই 14% শুরু করলাম, যে 14% ডিসকাউন্ট রেট করে ক্যাশ ফ্লো 5টা ডিসকাউন্ট করলাম 14% দিয়ে। তো 80,000, 40,000, 45,000 এদেরকে সব আমরা ডিসকাউন্ট করে প্রেজেন্ট ভ্যালু করলাম, যোগ করে দেখি যে 1,50,961 টাকা হয়েছে। এখান থেকে 1,50,000 বাদ দিলাম, দিলে 961 টাকা পজিটিভ থেকে গেল। তাহলে যে ডিসকাউন্ট দ্বারা নিট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হয় ওই ডিসকাউন্টকে বলা হয় লোয়ার ডিসকাউন্ট রেট। তো আমরা লোয়ার ডিসকাউন্টের রেট এখন 14% লিখতে পারি। যদি ওটা নেগেটিভ হইতো তাহলে ওইটা আমরা হায়ার মনে করতাম। যাই হোক, বুঝতে পারছেন। এখন নিট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ কত? 961 টাকা, 2টা মান পেয়ে গেছি। এখন দরকার নিট প্রেজেন্ট ভ্যালু অফ হায়ার ডিসকাউন্ট রেট বের করবো আমরা, আর নিট প্রেজেন্ট ভ্যালু অফ নেগেটিভ বের করবো। তাহলে আমাদের এখন হায়ার ডিসকাউন্ট রেট নেওয়ার জন্য
আমাদের একটা কমেন্ট লিখতে হবে। সিন্স দ্য নেট প্রেজেন্ট ভ্যালু অফ 14% ইজ পজিটিভ, যেহেতু 14% ডিসকাউন্ট করে পজিটিভ হয়েছে, সো উই শুড টেক এ হায়ার ডিসকাউন্ট রেট ফর নেগেটিভ নেট প্রেজেন্ট ভ্যালু। আমাদের এখন একটা বড় রেট নিতে হবে, কারণ আমাদের নেগেটিভ বানাতে হবে। তো আমাদের বড় রেট নেওয়ার সূত্র আমরা শিখেছি যে লোয়ার ডিসকাউন্ট রেট, পূর্বে যেটা আছে 14%, নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ 961 টাকা, এনসিও 1.5 লক্ষ টাকা ইন্টু 100 ভাগ 2। এবার আসুন এই এভারেজ করার জন্য আমাদের ভাগ 2 দিতে হয়। তো প্রথমে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 961কে 1.5 লক্ষ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ যা আসে এটাকে 2 দ্বারা ভাগ করলে 0.64 আসে। এবং 64 এই 14%-এর সাথে যোগ করলাম, যোগ করলে 14.64। এখন এটাকে আমরা 15 করে নেব, সর্বসম করে নেব, তাহলে 15% বানালাম, এটা আছে হায়ার রেট। তো আমরা লিখলাম বির মান 15%। এবার বাকি আছে আমাদের নেগেটিভ বানানো, নেট প্রেজেন্ট ভ্যালু অফ নেগেটিভ ডির মান কীভাবে বের করতে হয়। নাও নেট প্রেজেন্ট ভ্যালু অফ 15%, এখন আমরা 15% নেট প্রেজেন্ট ভ্যালু করে আসি। দেখুন ক্যাশ ফ্লো 5টা লিখেছি, নিচেই 1 + i টু দি পাওয়ার n। এখন এই আয়ের মান লিখেছি 15%, 0.151515 5 বার মাইনাস এনসিও। ক্যালকুলেশন করে পেয়েছি আমরা 1,48,292 টাকা। এখান থেকে আমরা মাইনাস করেছি 1.5 লক্ষ টাকা, বাদ দিলে আমাদের মাইনাস থাকে 1,708 টাকা। এই 1,708 টাকা হচ্ছে ডির মান। এখন আমরা 4টে মান পেয়ে গেছি, মানগুলো আমরা হিয়ারে সব বসালাম, এখানে 4টে মানই পেয়ে গেছি। পুটিং দ্য ভ্যালুস ইন দ্য অ্যাবভ ফর্মুলা, এই ফর্মুলা এখন আমরা মান বসাই। তাহলে আইআরআর আমাদের মান বসালাম, 14% হলো এর মান, আর সির মান হলো 961, ডির মান মাইনাস ডির মান হলো -1708। তো মাইনাসে মাইনাসে পরে লাইন প্লাস হবে, 15 থেকে 14% বাদ দিলে 1% থাকবে। আর নিচে যোগ করে দেখলাম যে 2669 হয়েছে, 961কে 2669 দ্বারা ভাগ করে ভাগ করলে আসে 0.36, তার সাথে 1% গুণ করলাম, মানে 1 গুণ করলাম, গুণ করলে আসবে 0.36%। 14 সাথে আমরা ওই 0.36 যোগ করলে আসে 14.36% অ্যান্সার। এখন যদি আমরা এই 14.36 দ্বারা নেট প্রেজেন্ট ভ্যালু আরেকটা তৈরি করি, তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু ফলাফল 0 হয়ে যাবে, তার মানে ওইটাই আইআরআর। সেক্ষেত্রে দেখুন আইআরআর শুধুমাত্র কিন্তু এইটুকু, আর এই 4টা মান বের করার জন্যই মূলত আমাদের এত বড় করা লেগেছে। আর ছক কখনো আমরা ব্যবহার করব না, এই সূত্র সবসময় ব্যবহার করে, একটাই সূত্র নেট প্রেজেন্ট ভ্যালু আর আইআরআর একটাই সূত্র ব্যবহার করব। তাহলে এই 4টা বেসিসের বাইরে আর কোনো অঙ্ক নেই। আমরা কি কি বেসিস করেছি আবার মনে করাই দিই। প্রথমে আমাদের যে আইআরআর এর মধ্যে 4টা মান লাগে, একটা লোয়ার রেট, একটা হায়ার রেট, একটা নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ, আর একটা লাগে নেট প্রেজেন্ট ভ্যালু অফ নেগেটিভ। এ বি সি ডি, এই যে 4টা মান, এই 4টা মান যদি প্রশ্নে সরাসরি দেওয়া থাকে তাহলে তো আমাদের এইসব বাড়তি কোনো কাজ করা লাগবে না, শুধুমাত্র আমরা সরাসরি সূত্রে মান বসাই দেবো। আইআরআর এর সূত্র মাত্র একটাই, এই একটা সূত্রেই শুধু আমরা মান বসাই দেবো। যেমন 1 নম্বরে ছিল যে সরাসরি মানগুলো দেওয়া ছিল, তাই আমরা আইআরআর করেছি এভাবে। যদি আমাদের মান দেওয়া না থাকে তাহলে আমাদের এই 4টা মান বের করতে হবে। এখন 4টা মানের ভিতরে অনেক সময় 2টা মান দেওয়া থাকে নেট প্রেজেন্ট ভ্যালু, যেমন সিএফএটি সমান দিয়ে আমি এখানে দেখা দিচ্ছি যে নেট প্রেজেন্ট ভ্যালুতে আমাদের পজিটিভ মান এসেছিল, হ্যাঁ, তাই এটা নেগেটিভ মান বানানোর জন্য একটা হায়ার রেট নিতে হয়েছিল, আর তার জন্য অঙ্কটা একটু বড় দেখা গেছে। তাহলে যদি সমান সিএফএটি হয় 2 নম্বর বেসিস, আর 3 নম্বর বেসিস দেখেছি যদি সিএফএটি অসমান হয়, 4 নম্বর বেসিস দেখেছি যে সিএফ বিটি যদি দেওয়া থাকে, হ্যাঁ 3 নম্বর বেসিসে হচ্ছে সিএফ বিটি দেওয়া থাকলে সিএফ এটি তৈরি করে নিতে হয়। আর লাস্ট অঙ্কে দেখেছি আমরা যে সিএফ এটি দেওয়া আছে বাট কোনো ডিসকাউন্ট রেট দেওয়া নেই। ডিসকাউন্ট রেট যদি না দেওয়া থাকে তখন আমাদের পেব্যাক রিসিপ্রোকাল করে নিতে হয়, পারস্পরিক আয়ের হার বের করে নিতে হয়। কী হবে, এবারে সিএফএটিকে এনসিও দ্বারা ভাগ করে। তো আশা করি ইনশাল্লাহ আমরা এই যে 4টা অঙ্কের মাধ্যমে আজকে আইআরআর আমরা পুরোটাই শিখে ফেললাম। আর যদি কোনো সমস্যা হয় স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে, আমি খুব দ্রুত আমাকে বোঝা দেওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে দেখুন একটা ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই, একটা ভালো গাইডলাইন, একটা ভালো ছাড়। কারণ শিক্ষক যদি ভালো করে বোঝায় তাহলে অঙ্ক সহজ হয়ে যায়। বই যদি সুন্দরভাবে গোছাই লেখা থাকে তাহলে অঙ্ক সহজ হয় এবং পরীক্ষায় রেজাল্ট ভালো হয়। কারণ আপনার অনেকগুলো অধ্যায় করে পরীক্ষার হলে যেতে হবে, আর পরীক্ষা হলে যে সব সূত্র মনে রাখতে হবে, তো এতগুলো মুখস্থ করে তো যাবে না, তাহলে শিখতে হবে। নিয়ম কি আছে এগুলো শিখতে হবে। আমার বইতে সব আমি ফরম্যাট আকারে নিয়ম শেখাই দিয়েছি। আপনার শুধু অভিনব কৌশলী, সব কিছু মনে রাখার অভিনব কৌশলী হলো ফরম্যাট। আমার আবিষ্কৃত এই ফরম্যাটটা আপনারা ফলো করুন। আমি সবকটি বই ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত ম্যাথমেটিক্যাল বই এবং থিওরিটিক্যাল বই সব কিছু ফরম্যাট আকারে সুন্দরভাবে সাজাই গিয়েছি। আপনার কাছে যে বই থাকুক না কেন, ভালো ফলাফলের জন্য আপনার একটা ভালো বই এখনই দরকার। টাকার দিকে তাকালে হবে না, ক্যারিয়ার ডেভেলপ করতে হবে, রেজাল্ট ভালো করতে হবে। তো সেক্ষেত্রে দেখুন আমার সাথে যোগাযোগ করুন। বইটা নেওয়ার জন্য আমাদের অফিস থেকে নিলে সুলভ মূল্যে নিতে পারবেন। স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা অর্ডার দিতে পারেন অনলাইনে,
পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।